যারা 2023 সালে প্রাইমারি টেট পরীক্ষা দেবে তাদের সকলকে আজকের এই পর্বে সুস্বাগতম। আমরা মূলত 2023 সালের ইভিএস অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের যে সিলেবাস, সেই সিলেবাস ভিত্তিক প্রত্যেকটি টপিক নিয়ে আলোচনা করব। এটি আলোচনার মূলত প্রথম পর্ব। আমরা 2022 সালে যেমন প্রত্যেকটি টপিক ধরে আলোচনা করেছিলাম এবং 2022 সালের কিছু কিছু টপিকের সঙ্গে বর্তমানে কিছু কিছু টপিকের পরিবর্তন হয়েছে। আমরা মূলত এই ভিডিওতে সেই পরিবর্তিত টপিক নিয়ে আলোচনা করব না। আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে আলোচনা করেছি 2022 সালের সিলেবাসের সঙ্গে 2023 সালের সিলেবাসের মূলত কি কি পার্থক্য বা কি নতুন যুক্ত হয়েছে। আজকের মূলত এটি প্রথম পর্ব। আজকের এই প্রথম পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জৈব এবং অজৈব পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ অর্থাৎ বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট। এটি কিন্তু 2022 সালে ছিল ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট, প্রথম টপিক ছিল। মূলত পরিবেশ কি এই সমস্ত বিষয় নিয়ে পূর্ববর্তী একটি ভিডিওতে আলোচনা করেছি। আমি সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্ক, চাইলে পূর্ববর্তী সেই ভিডিও থেকে কিছু তথ্য সংগ্রহ করা যেতে পারে। পরিবেশ ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, যেখানে জীব ও জড় উপাদানের সমষ্টি অর্থাৎ জল, বাতাস, মাটি, আলো, গাছপালা, জীবজন্তু এই সমস্তই কিন্তু ভৌত বা প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ে। অর্থাৎ প্রকৃতিতে জাত পরিবেশ হলো প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল। পরিবেশকে আমরা কিন্তু তিনটি ভাগে ভাগ করতে পারি: ভৌত বা প্রাকৃতিকভাবে নিজে থেকে গড়ে ওঠা পরিবেশ এবং সজীব বা জীবজ পরিবেশ। এই সজীব বা জীবজ পরিবেশ হলো মানুষ সহ সমস্ত জীবের পারস্পরিক সম্পর্কে গড়ে ওঠা পরিবেশ। জীবজ পরিবেশ আবার দুটি প্রধান উপাদান, প্রাণী এবং উদ্ভিদ নিয়ে গঠিত। জীবজ পরিবেশে আছে ব্যাকটেরিয়া ও ছত্রাক, উৎপাদক, খাদক, বিয়োজক। সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ হলো সম্পূর্ণভাবে মনুষ্য সৃষ্ট, সমাজে বসবাসকারী প্রাণী দ্বারা সৃষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। এই পরিবেশের মূল উপাদান হলো সংস্কৃতি বা কালচার, গোষ্ঠী, পরিবার, প্রতিষ্ঠান ইত্যাদি ভাগে আমরা ভাগ করতে পারি। পরিবেশকে আমরা মূলত এই তিনটি ভাগে ভাগ করতে পারি এবং ভৌত বা প্রাকৃতিক পরিবেশকে তিনটি ভাগে ভাগ করতে পারি। আবার সজীব বা জীবজ পরিবেশকেও কিন্তু আমরা উৎপাদক, খাদক, বিয়োজক এই তিনটি ভাগে ভাগ করতে পারি। সামাজিক পরিবেশের মধ্যে পড়ে গোষ্ঠী, পরিবার, প্রতিষ্ঠান ইত্যাদি বিষয়। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের পাঠ্য। কিন্তু প্রথম যে টপিক এখানে রয়েছে, সমস্ত টপিকগুলো আমাদের পাঠ্য হলেও প্রথম টপিকের মধ্যেই সমস্ত বিষয়গুলো আসে না। আলাদা আলাদা করে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। আমরা প্রথম টপিক অনুযায়ী যে বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করা হবে না, মূলত এখানে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। প্রকৃতিগত পার্থক্য ও মৌলিক গঠনের উপর ভিত্তি করে আমরা পরিবেশকে দুটি ভাগে ভাগ করতে পারি: প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক বা মনুষ্য সৃষ্ট পরিবেশ। আমরা পূর্বে কিন্তু তিনটি ভাগে ভাগ করেছি, আবার এখানে দুটি ভাগে ভাগ করলাম প্রকৃতিগত পার্থক্য এবং মৌলিক গঠনের উপর ভিত্তি করে। তাছাড়া সাধারণভাবে পরিবেশকে কিন্তু আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রাকৃতিক পরিবেশের উপাদান তিন প্রকার, বা প্রাকৃতিক পরিবেশ তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত, বা প্রাকৃতিক পরিবেশকে উপাদানের ভিত্তিতে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এই প্রত্যেকটি বিষয় কিন্তু মনে রাখা উচিত, তাহলে ধারণাটা যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন উত্তর দেওয়া সম্ভব হয়। অজৈব বা ভৌত উপাদান, অ্যাবায়োটিক নন লিভিং কম্পোনেন্টস। জৈব বা সপ্রাণ উপাদান সমূহ, শক্তি উপাদান সমূহ। জৈব পরিবেশ বা জীব বিষয়ক বা জীব সম্বন্ধীয় বা জীবজাত বা প্রাণীজ বা উদ্ভিদ ও প্রাণী বিষয়ক, এই সবগুলোই কিন্তু একই বিষয়। জৈব পরিবেশ বলতে বোঝায় জীবনযুক্ত উদ্ভিদ ও প্রাণী বিষয়ক আলোচিত বিষয়। উৎপাদক, খাদক, বিয়োজক বা রূপান্তরক, বিয়োজকের অপর নাম কিন্তু
রূপান্তরক, এই সমস্ত বিষয়ে কিন্তু জৈব পরিবেশে থাকে। এই বিষয়গুলি মূলত জৈব পরিবেশে আলোচিত বিষয়। এই বিষয়গুলি নিয়ে পরবর্তী খাদ্য শৃঙ্খল পর্বে আলোচনা করা হয়েছে, তাই এই বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব না। অর্থাৎ জৈব পরিবেশ বা সপ্রাণ উপাদান নিয়ে আমরা এই পর্বে আলোচনা করছি না। এখানে আমরা মূলত অজৈব বা ভৌত উপাদান নিয়ে আলোচনা করব। অজৈব অর্থাৎ জীবহীন, অর্থাৎ এখানে না, জৈব অর্থাৎ জীব, অজৈব অর্থাৎ না জীব বা জীবহীন বা প্রাণহীন। প্রাণহীন যে পরিবেশ সেটি হলো অজৈব পরিবেশ। বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, এই তিনটি ভাগে মূলত অজৈব পরিবেশকে ভাগ করা যায়। পরবর্তীতে আমরা বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলকে আলাদাভাবে সিলেবাসে পাব। অর্থাৎ বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব, কিন্তু অজৈব উপাদান হিসাবে আমরা এই পর্বে শিলামণ্ডল নিয়ে আলোচনা করব। শিলামণ্ডলের গভীরতা সর্বত্র সমান নয়। এখানে মূলত কিছু তথ্য কেন্দ্রিক আলোচনা করব। কিছু তথ্য আমাদের জেনে রাখা উচিত, তবেই এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তথ্যগুলো আমরা এখানে দেখব। সমুদ্রের তলদেশে এই শিলামণ্ডলের গভীরতা প্রায় 5 কিমি। মহাদেশের অংশের গভীরতা প্রায় 35 কিমি। শিলামণ্ডলের সবচেয়ে উপরের অংশটি সিলিকা SI এবং অ্যালুমিনিয়াম AI দ্বারা গঠিত হয়। একে শিয়াল বলে। অর্থাৎ সিলিকার SI এবং অ্যালুমিনিয়ামের AL, এই দুটি প্রথম দুটি করে অ্যালফাবেট নিয়ে মূলত শিয়াল SiAl স্তর গঠিত হয়। মহাদেশগুলি শিয়াল দ্বারা গঠিত হয়। এই স্তরে গ্রানাইট দেখা যায়। অন্যদিকে মহাসাগরগুলি যে শিলা দ্বারা গঠিত সেই স্তরে ব্যাসল্ট জাতীয় শিলা দেখা যায়। মৃত্তিকা হলো একটি গতিশীল মাধ্যম, কারণ মৃত্তিকার মধ্যে অবস্থিত উপাদানগুলির পরিবর্তনশীলতা মৃত্তিকার স্বাভাবিক ধর্মের পরিবর্তন ঘটায়। মৃত্তিকা যে গতিশীল মাধ্যম একথা বলেছেন রাশিয়ান বিজ্ঞানী ভকুচেভ। এখানে একটি চিত্রের মধ্য দিয়ে আমি বিষয়টিকে বোঝানোর চেষ্টা করেছি। পৃথিবীর যে অভ্যন্তর ভাগ, কনরাড বিযুক্তি, মোহরোভিসিক বিযুক্তি, রেপিত্তি বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, লেহম্যান বিযুক্তি, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল, তার উপরে রয়েছে ভূত্বক। এখানে কোন স্তরটিকে আমরা কি বলি, এই বিষয়গুলোকেও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই চিত্রের মধ্য দিয়ে মনে রাখা সম্ভব। এখানে এই ভূত্বক এবং তার যে উপস্তর বা উপ অঞ্চল, মহাদেশীয় ভূত্বক আর মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বক, অর্থাৎ মহাদেশ এবং মহাসাগর তার যে ভূত্বক, তার মধ্যবর্তী যে স্তর, তাকে আমরা কনরাড বিযুক্তি বলি। ভূত্বক এবং গুরুমণ্ডল এর মধ্যবর্তী যে অংশ, ভূত্বক এবং গুরুমণ্ডল এর মধ্যবর্তী যে অংশ, এটাকে আমরা মোহ বিযুক্তি বলি। ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল এর মাঝে রয়েছে বিযুক্তি, 660 কিমি বিযুক্তি। পূর্বে এই চিত্র থেকে বোঝা যাবে কোন স্তরের গভীরতা কতখানি। গুটেনবার্গ হল গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী অংশ। আরও কিছু তথ্য দেখব। ভূত্বক গঠনকারী মৌলিক পদার্থগুলির মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, এই 8টি মৌলিক পদার্থ দিয়ে ভূত্বকের 98% গঠিত। এই প্রত্যেকটি তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। সীমা, ভূত্বকের সর্বনিম্ন অংশে সিলিকন ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ শিলা স্তরকে সীমা বলে। ব্যাসল্ট জাতীয় ক্ষারীয় আগ্নেয় শিলা মহাসাগরীয় ভূত্বক বা সীমার প্রধান উপাদান। সমুদ্রের নিচে 5 থেকে 7 কিমি পর্যন্ত বিস্তৃতি। মোহবিযুক্তি, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমাকে মোহবিযুক্তি বলে। গুরুমণ্ডল শিলামণ্ডলের নিচে অর্থাৎ 35 কিমি গভীরতা থেকে 2900 কিমি গভীরতা পর্যন্ত গুরুমণ্ডল বা
ম্যান্টন বা ব্যারিস্ফিয়ার। অ্যাসথেনোস্ফিয়ার ঊর্ধ্ব গুরুমণ্ডলের সর্বোচ্চ অংশে 250 কিমি বেধযুক্ত একটি নরম পাতলা স্তর, এটি অ্যাসথেনোস্ফিয়ার বলে। গুরুমণ্ডলের নিম্ন সীমা গুটেনবার্গ বিযুক্তি দিয়ে চিহ্নিত। কেন্দ্রমণ্ডল রাসায়নিক পরিভাষায় কেন্দ্রমণ্ডলকে নাইফ বলে। শিলা বিভিন্ন খনিজকে ধারণ করে থাকে যে প্রাকৃতিক পদার্থ তাকে শিলা বলে। শিলা সাধারণত কঠিন হয়। নরম শিলার উদাহরণ কাদা বা কর্দম, তাদের বলে কেওলিন জাতীয় খনিজ পাওয়া যায় তাদের মধ্যে। এই যে কাদা বা কর্দম নরম শিলা, এদের মধ্যেই মূলত কেওলিন জাতীয় খনিজ পাওয়া যায়। শিলা 3 প্রকার বৈশিষ্ট্য ও উৎপত্তি অনুসারে: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা। এই আগ্নেয় শিলা, আগ্নেয় ল্যাটিন ইগনিয়াস, অগ্নিময় থেকে আগ্নেয় কথাটি মূলত এসেছে। আগ্নেয় শব্দের অর্থ হলো আগুনের সমন্বয়ে গঠিত, এবং ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে ইগনি, যার অর্থ আগুন, এবং ইউয়াস, যার অর্থ গঠিত। পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বলে একে প্রাথমিক শিলাও বলে। এই শিলার কোনো স্তর বা জীবাশ্ম নেই বলে একে অস্তরীভূত শিলাও বলে। অর্থাৎ এখানে না, অর্থাৎ কোনো স্তর থাকে না। আগ্নেয় শিলার উদাহরণ ব্যাসল্ট, গ্রানাইট, ফেলমাইট, সিয়েনাইট, স্ট্রাফ ইত্যাদি। ম্যাগমা বা লাভার শীতল ও দৃঢ়করণের মাধ্যমে আগ্নেয় শিলা তৈরি হয়। বর্তমান ভূমিপৃষ্ঠের প্রায় 15% আগ্নেয় শিলা গঠিত। পৃথিবীর সমুদ্রের ভূত্বকের অধিকাংশ আগ্নেয় শিলা দিয়ে তৈরি। যে আগ্নেয় শিলাগুলি খালি চোখে দেখার মতো যথেষ্ট বড় স্ফটিক আছে তাদের বলে ফ্যানেরেটিক। যাদের ক্রিস্টাল খুব ছোট, চোখে দেখা যায় না, তাদের বলে অ্যাফেনেটিক। রেল লাইনের ধারে ব্যাসল্ট দেওয়ার জন্য ব্যাসল্ট শিলার ভাঙা টুকরো ব্যবহার করা হয়। অর্থাৎ রেল লাইনে কিন্তু যে শিলা থাকে তা হলো ব্যাসল্ট শিলা। পাললিক শিলার ইংরেজি প্রতিশব্দ হলো সেডিমেন্টারি রক, যা ল্যাটিন শব্দ সেডিমেন্টাম থেকে এসেছে এবং এর অর্থ হলো অধঃক্ষেপণ। পাললিক শিলা কথাটি এসেছে পলি বা পলল থেকে। যেহেতু পলি পরে, পলির উপরে আবার পলি, এবং সেখানে বিভিন্ন জীবাশ্ম বা জীবের অংশ বিশেষ ওই পলির স্তরে স্তরে চাপা পড়ে থাকে, তাই এই স্তরকে কিন্তু পলি স্তর বা পলল স্তর বা জীবাশ্ম স্তরও বলা হয়ে থাকে। যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা উদাহরণ কংগ্লোমারেট, ব্রেক্সিয়া, গ্রেওয়েক, বেলে পাথর, কাদা পাথর, শেল, কোয়ার্টস, বেলে পাথর ইত্যাদি। প্রস্তরময়ের উদাহরণ কংগ্লোমারেট, ব্রেক্সিয়া ইত্যাদি। বালুকাময়ের উদাহরণ গিওয়েক, বেলে পাথর, কোয়ার্টস, বেলে পাথর ইত্যাদি। কর্দমময় উদাহরণ ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম ইত্যাদি। রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম ইত্যাদি। জৈব উপায়ে সৃষ্ট পাললিক শিলার উদাহরণ কয়লা, চুনাপাথর ইত্যাদি। পাললিক শিলায় জীবাশ্ম ও আকরিক লোহা থাকে। কয়লা ও খনিজ তেলকে একত্রে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে। জীবাশ্ম জ্বালানির অপর নাম কি? ফসিল ফুয়েল। রূপান্তরিত বা পরিবর্তিত শিলা। রূপান্তরিত শিলা হচ্ছে পাললিক ও আগ্নেয় শিলার পরিবর্তিত রূপ, যা আগ্নেয় ও পাললিক শিলা হতে ভিন্নধর্মী। মূল শিলায় প্রোটোলিথ 150 থেকে 200 সেন্টিগ্রেড বা 300 থেকে 392 ফারেনহাইট এর অধিক তাপমাত্রায় ও উচ্চ চাপে বা আরও বেশি গভীর শারীরিক ও রাসায়নিক পরিবর্তন ঘটে। রূপান্তরিত শিলার কিছু উদাহরণ হলো গ্রিনিস, স্লেট, মার্বেল, শিস্ট এবং কোয়ার্টজাইট। গ্রানাইট নামক আগ্নেয় শিলা রূপান্তরিত হয় নিশে। বেলে পাথর নামক পাললিক শিলা পরিবর্তিত হয় কোয়ার্টজাইটে। এরপরে এখানে আমি বেশ কিছু প্রশ্ন রেখেছি এবং এই প্রশ্নগুলো মূলত
সালের যে ভিডিওগুলি রয়েছে 2022 সালে কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাই এই সমস্ত প্রশ্নগুলোর পুনরাবৃত্তি এই পর্বে করব না, তাহলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। বরং 2022 সালে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা যে পর্ব, সেই পর্বগুলি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা অন স্ক্রিনে দেওয়া এই মোবাইল নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বরে এবং ডেসক্রিপশন বক্সেও আমি এই মোবাইল নম্বর দিয়ে রাখবো, চাইলে এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকল।